Um, okay, so titled হচ্ছে a reference free method for designing guide RNAs for CRISPR-Cas9. So তো এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমরা কম বেশি আসলে সবাই পরিচিত। Just let me move this around. Okay, so DNA is basically a very large string যেটা স্টাডি করে অনেক বায়োলজিক্যাল কোয়েশ্চেনের অ্যান্সার দেয়া যায় কম্পিউটেশনালি স্টাডি করার মাধ্যমে। সো জিনোম এডিটিং হচ্ছে এমন টেকনোলজি যেটা দিয়ে এই ডিএনএ আর বিভিন্ন অর্গানিজমের ডিএনএ এডিট করা যায়, এবং তিনটা মেজর স্টেপ থাকে বেসিক্যালি জিনোম এডিটিং টেকনোলজিগুলার। সো ফার্স্টলি হচ্ছে লোকেট করা হয় যে জিনোমের কোন জায়গাটায় এডিট করা হবে, তারপর কোন একটা মেকানিজমের মাধ্যমে এই ডাবল স্ট্র্যান্ডটাকে কেটে ফেলা হয়। সো এবং এইখানে একটা ব্রেক তৈরি হয়, এটাকে বলা হয় হচ্ছে ডিএস ব্রেক বা ডাবল স্ট্র্যান্ড ব্রেক। এবং ফাইনালি সেলের রিপেয়ার মেকানিজম এই ব্রেকটাকে রিপেয়ার করে। সো ওই রিপেয়ারটা যখন হয় তখন আসলে জিনোম এডিট করা যায়। সো কম বেশি জিনোম এডিটিং টেকনোলজিগুলোর মধ্যে এই তিনটা মেজর স্টেপ সাধারণত থাকে। সো জিনোম এডিটিং অনেক ইম্পর্টেন্স নিয়ে ইমার্জ করেছে। বিভিন্ন কারণ আছে। 2015 সালে লিউকেমিয়া কিউর করা হয় জিনোম এডিটিং দিয়ে। নানান রকম রোগ বালাই ইরাডিকেট করা হচ্ছে জিনোম এডিটিং এর মাধ্যমে। বিভিন্ন শস্য ক্রপস টপস এইগুলির এগ্রিকালচার বিভিন্ন ট্রেড এনহান্স করার জন্য জিনোম এডিটিং খুব ওয়াইডলি ইউজড টেকনোলজি। সো ইন প্র্যাকটিস এই তিনটা জিনোম এডিটিং টেকনোলজি খুব ওয়াইডলি ইউজড, টেলেন, জেডএফএন এবং ক্রিসপার। তো এর মাঝে ক্রিসপার হচ্ছে লিস্ট টাইম কনজিউমিং এবং সবচেয়ে হাইয়েস্ট স্পেসিফিসিটি ক্রিসপার এক্সিবিট করে, এবং মাল্টিপল জিনোমিক লোকেশন একসাথে ক্রিসপার আসলে এডিট করতে পারে। সো নানান রকম মোটিভেশনের জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড রিসার্চাররা ক্রিসপারে অনেক মনোযোগ দিয়েছেন এবং দিচ্ছেন। ক্রিসপারে অনগোয়িং রিসার্চের সংখ্যা অনেক বেশি অন্য দুইটার তুলনায়। সো আমাদের কাজটা ইন্ট্রোডিউস করার আগে CRISPR-Cas9 সিস্টেমটা সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড বলাটা প্রয়োজন। সো CRISPR ইজ বেসিক্যালি ডিফেন্স মেকানিজম এগেইনস্ট ভাইরাসেস। সো ব্যাকটেরিয়ার মধ্যে যখন ভাইরাস ইনভেড করে, ভাইরাসের এগেইনস্ট একটা ডিফেন্স মেকানিজম হচ্ছে CRISPR। সো ও ভাইরাসের যে ভাইরাল ডিএনএ থাকে, যেটা হয় যে এই ডিফেন্স মেকানিজম একটা মেমোরি ফুটপ্রিন্ট রেখে দেয়, একটা স্ন্যাপশটের মতন। সে ভাইরাল ডিএনএ এর একটা স্ন্যাপশট তার মাঝে সে রেকর্ড করে রাখে। সো ইটস কাইন্ড অফ লাইক এ মেমোরি। এবং এটা পরবর্তীতে একটা আরএনএ ফর্ম করে, যেটাকে ক্রিসপার আরএনএ বলা হয়। সো এইটা হচ্ছে একটা কাটিং এনজাইমের সাথে মিলে একটা কমপ্লেক্স ফর্ম করে, এবং ইন ফিউচার যখন অন্য ভাইরাল ডিএনএ এসে হোস্ট সেলের রেপ্লিকেশন মেকানিজম ইউজ করে রেপ্লিকেট করতে চায়, তখন এই মেমোরিটা ইউজ করে এই ডিফেন্স মেকানিজমটা আইডেন্টিফাই করতে পারে যে এটা আমার জন্য ক্ষতিকর, এবং এই কাটিং এনজাইমটা তখন এখানে বাইন্ড করে এই ফরেন ডিএনএটাকে কেটে টুকরো টুকরো করে ফেলে। সো দিস ইজ হাউ দিস বায়োলজিক্যাল ডিফেন্স মেকানিজম ওয়ার্কস। এবং এইটাকে কেমিক্যালি আসলে মডিফাই করা হয়েছে জিনোম এডিট করার জন্য। সো সেই যেই মেমোরি ফুটপ্রিন্টটা বা স্ন্যাপশটটা, এইটা হচ্ছে আমরা নিজেরা ডিজাইন করি, এবং এই পার্টিকুলার আরএনএটাকে তখন বলা হয় হচ্ছে গাইড আরএনএ। সো আমরা নিজেরা হচ্ছে এই জিনিসটা প্রোগ্রাম করে করতে পারি, এবং এমন ভাবে আমরা করি যেন আমরা যেই জায়গাটায় চাই ডিএনএর, সেইখানে যেন গিয়ে কাটিং এনজাইমটা একটা ডিএস ব্রেক ইন্ট্রোডিউস করে। সো তারপরে এটা জিন সাইলেন্সিং বা জিন এডিটিং এর দিকে যে কোনো দিকে যেতে পারে। সো এই গাইড আরএনএগুলা ভালো হওয়ার পেছনে বেশ কিছু কন্ডিশন আছে। যত ইউনিক হয় তত ভালো, তার কারণ আমরা যেইখানে চাই সেইখানে ছাড়া অন্য জায়গায় গিয়ে যেন কেটে না ফেলে, এটা ইনশিওর করাটা বেশ ইম্পর্ট্যান্ট। এবং এই গাইড আরএনএগুলা শেষের দিকে একটা ছোট সিকোয়েন্স থাকতে হয়। এই সিকোয়েন্সটাকে বলা হয় হচ্ছে প্রোটোস্পেসার অ্যাডজেসেন্ট মোটিভ বা প্যাম। সো ইউজুয়ালি 3 থেকে
7 লেন্থের হয় এটা, এবং ক্রিসপার ক্যাস9 এর জন্য এটা হচ্ছে এনজিজি। সো যে কোনো নিউক্লিওটাইড তারপর হচ্ছে 2টা জি থাকবে, এটা হচ্ছে শর্ত। সো গাইড আরএনএ ডিজাইনিং এর প্রবলেমটা হচ্ছে বেসিক্যালি এরকম যে আমরা এই অফ টার্গেট ইফেক্টটাকে মিনিমাইজ করার চেষ্টা করি। সো লাইক এইখানে হচ্ছে আমাদের একটা জিনোম যদি আছে আমরা চিন্তা করি, এবং একটা টার্গেট রিজিয়ন আছে এর মাঝে, এবং আমাদের সামনে 2টা পটেনশিয়াল ক্যান্ডিডেট গাইড আরএনএ থাকে, যেটার মাঝে একটা হচ্ছে শুধুমাত্র টার্গেট রিজিয়ন একটা কাট ইন্ট্রোডিউস করবে, যেখানে সেকেন্ডটা হচ্ছে টার্গেট রিজিয়নের মাঝেও করবে এবং বাইরেও করবে। সো বাইরে যখন কাট করে এটাকে আমরা বলি হচ্ছে অফ টার্গেট কাট, এবং উই ওয়ান্ট টু মিনিমাইজ দিস অফ টার্গেট কাট। সো আমরা এই সেকেন্ড গাইড আরএনএ 2 যেটা আছে এইটার মতন গাইড আরএনএ গুলোকে রুল আউট করে ফেলার চেষ্টা করি যখন আমরা গাইড আরএনএটা ডিজাইন করি। সো খুব কুইকলি আমরা ছোট ছোট কিছু কাজ, ছোট করে কিছু বড় কাজ আসলে গাইড আরএনএ ডিজাইনিং এর উপরে, সেগুলো একটু বলতে চাই। এই কাজগুলো বেসিক্যালি 2টা ডাইমেনশন স্প্যান করে। সো প্রথমটা হচ্ছে মানুষজন ওয়েট ল্যাবে এক্সপেরিমেন্ট করে বিভিন্ন ডেটা রেকর্ড করে, এবং এগুলো দিয়ে দে লার্ন ভেরিয়াস ম্যাথমেটিক্যাল মডেলস, and the second dimension is that people use those models and develop computational tools. সো এরকম একটা মডেল হচ্ছে এই ডয়েঞ্চরা ডিভাইস করেছেন। সো এই মডেলটা যেটা করে, সো এই মডেলটা যেটা করে সেটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার সো এই মডেলটা যেটা করে সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার গাইড আরএনএ এসে কোনো একটা টার্গেট রিজিয়নের উপর যদি বসে বাইন্ড করে, তখন সে কোন প্রবাবিলিটিতে কাট করবে, এই প্রবাবিলিটিটা হচ্ছে এই কাটিং প্রবাবিলিটি মডেল থেকে পাওয়া যায়। সো এইটার ফাইনাল আউটকাম হচ্ছে একটা ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সের সিএ এন্ট্রি থেকে আমরা এই পার্টিকুলার পজিশনের কাটিং প্রবাবিলিটিটা পাবো, এবং যে কয়টা পজিশন আছে প্রত্যেকটা পজিশনের কাটিং প্রবাবিলিটি মাল্টিপ্লাই করলে তখন আমরা ওভারঅল যে কাটিং প্রবাবিলিটিটা আছে সেটা আমরা পেতে পারি। সো এছাড়াও বেশ কিছু অফ টার্গেট মডেল আসলে পপুলার লিটারেচারে, হু অ্যান্ড আদার্স অ্যান্ড ক্লাইনস্টাইভার আরেকটা মডেল ডেভেলপ করেছিলেন। সো গাইড আরএনএ ডিজাইনিং এর যেই মডেলগুলো আছে এগুলো ইউজ করে অনেক টুল আসলে তৈরি করা হয়েছে, তার মাঝে উল্লেখযোগ্য কয়েকটা হচ্ছে এই কয়েকটা। সো আমরা এর মাঝে খুব কুইকলি গাইড স্ক্যানটা একটু বলতে চাই। সো গাইড স্ক্যানটা হচ্ছে এরকম যে একটা পার্টিকুলার গাইড আরএনএ যদি থাকে, এই গাইড আরএনএটা যত পসিবল টার্গেট সাইটে বাইন্ড করতে পারে সবকিছু আসলে লিস্ট করা হয়, এবং গাইড স্ক্যান যেটা করে সেটা হচ্ছে এই প্রত্যেকটা টার্গেট সাইটের জন্য কাটিং প্রবাবিলিটিটা বের করে, এবং এই টার্গেট সাইটটা কয়বার জিনোমে আছে এই কাউন্টটা সে খুঁজে বের করে, এবং সবকিছুকে মিলিয়ে সে অলটুগেদার একটা স্কোর আসলে সে দেয়, এবং এইটাকে বলা হয় হচ্ছে স্পেসিফিসিটি স্কোর। সো যেটা করা হয় যে জিনোম ওয়াইড গাইড আরএনএর একটা ডেটাবেস আসলে ক্রিয়েট করা হয়, এবং যখন আসলে আমরা ক্রোমোজোমের কোঅর্ডিনেট দিয়ে কোয়েরি করি তখন এর মাঝের গাইড আরএনএ গুলা হচ্ছে সে রিটার্ন করে। ক্রিসপার স্ক্যান আরেকটা গাইড আরএনএ ডিজাইনিং টুল। সো ওরাও বেসিক্যালি এই কাজটাই করেছে, ওরা ওয়েট ল্যাব এক্সপেরিমেন্ট করে গাইড আরএনএ অ্যাক্টিভিটি ডেটা রেকর্ড করে, এবং সেখান থেকে রিগ্রেশন ট্রি তারা লার্ন করে, এবং তারা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস খুঁজে বের করে। তারা দেখে যে যখন আসলে একটা গাইড আরএনএ হচ্ছে গুয়ানিন রিচ, গুয়ানিন অনেক বেশি থাকে এবং অ্যাডেনিন ডিপ্লিটেড, অ্যাডেনিন যখন কম থাকে তখন এই গাইড আরএনএটা ভালো কাজ করে, এটা তারা খুঁজে বের করেছে, এবং এই দুটোর উপর বেস করে অনেক গাইড আরএনএ আসলে তারা ড্রপ করে ফেলে অন্যান্য টুলের তুলনায়। সো আমরা যে কাজটা করেছি সেই কাজটার পেছনে মোটিভেশন হচ্ছে এরকম যে এই যে টুলগুলো আসলে আমরা লিস্ট করলাম, most of these tools they require the whole reference genome to work with, এবং অনেক অর্গানিজমের রেফারেন্স জিনোম এখনো পুরোপুরি অ্যাসেম্বলড না, কাজেই তাদের জন্য আসলে ক্রিসপার এক্সপেরিমেন্ট ডিজাইন করাটা ডিফিকাল্ট।
এবং অ্যাট দ্য সেম টাইম এটাও ট্রু যে রেফারেন্স জিনোম আসলে যত ইন্ডিভিজুয়াল আছে একটা অর্গানিজমের প্রত্যেককে আসলে অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট করতে পারে না। সো যদি আমরা GRCH30 হিউম্যান রেফারেন্স জিনোম ইউজ করে আমরা একটা গাইড আরএনএ ডিজাইন করি, সেটা যদি আমার বডিতে এসে ইনজেক্ট করা হয় তাহলে সেটা হয়তো আমার জন্য খুবই রিস্কি হতেও পারে। সো এই কারণে ভ্যারিয়েন্ট এভার এবং পার্সোনালাইজড গাইড আরএনএ ডিজাইনিং টুল আসলে ডেভেলপ করাটা জরুরি। সো অন্যান্য টুল যারা আছে তারা এই দুইটা জিনিস নিয়ে কাজ করে। তারা রেফারেন্স জিনোমটা নেয়, এই জিনোমের উপরে তারা জিনোম ওয়াইড গাইড আরএনএ ডিজাইনিং লাইব্রেরি তৈরি করে এবং তারা হচ্ছে একটা টার্গেট রিজিয়ন নেয়। সো ওই রিজিয়নের মাঝের গাইড আরএনএ যেগুলি আছে সেই গাইড আরএনএ গুলো তারা রিটার্ন করে। সো আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম যে যে রেফারেন্স জিনোম আছে সেটা বিভিন্ন সিকোয়েন্সিং রিড দিয়ে ধীরে ধীরে রিফাইন করার মাধ্যমে তৈরি করা হয়। সো আমরা সরাসরি সিকোয়েন্সিং রিড ইউজ করে, রেফারেন্স জিনোম ইউজ না করে আমরা এই গাইড আরএনএগুলোকে ডিজাইন করতে চাই। সো আমরা যে টুলটা ডেভেলপ করেছি সেটা এইভাবে কাজ করে। কোনো একটা পার্টিকুলার টার্গেট রিজিয়ন তাকে দিতে হয় এবং সিকোয়েন্সিং রিডগুলো দিতে হয়। সো স্টেপ 1-এ আমরা হচ্ছে বোটাই 2 ইউজ করে সিকোয়েন্সিং রিডগুলোকে এখানে অ্যালাইন করি এবং তারপরে আমরা এই অ্যালাইনমেন্ট ইনফরমেশন থেকে এই টার্গেট রিজিয়নটাকে আমরা পলিশ করি সো দ্যাট আমরা যেই ইন্ডিভিজুয়ালের কাছ থেকে সিকোয়েন্সিং রিড কালেক্ট করা হয়েছে সেই সিকোয়েন্সিং সেই ইন্ডিভিজুয়ালের জন্য টার্গেটটা যেন আমরা আইডেন্টিফাই করতে পারি। সো তারপর হচ্ছে আমরা এই ইয়ের থেকে টার্গেট রিজিয়ন থেকে আমরা প্যাম গুলো আইডেন্টিফাই করি এবং এই প্যাম গুলো আইডেন্টিফাই করার পর ওই জায়গাগুলোতে আমরা স্প্লিট করে ফেলি এবং তখন আমাদের কাছে আসলে একটা লিস্ট অফ পটেনশিয়াল গাইড আরএনএস থাকে। তারপরে আমরা কিছু ম্যাথমেটিক্যাল ফর্মুলা টর্মুলা এবং ম্যাথমেটিক্স ইউজ করে একটা সার্টেন স্কোর প্রত্যেকটা গাইড আরএনএ কে আমরা অ্যাসাইন করি, যে স্কোরগুলো হচ্ছে অফ টার্গেট অ্যাক্টিভিটিকে ইন্ডিকেট করে এবং এই স্কোরের উপর বেস করে গাইড আরএনএ গুলাকে সর্ট করে তারপরে রেজাল্টটা শো করা হয়। সো এই যে স্কোরটা আমরা দেই সেই স্কোরটা হচ্ছে এরকম যে পুরো জিনোমের একটা গাইড আরএনএ কয়টা কাট ইন্ট্রোডিউস করবে ডিভাইডেড বাই শুধুমাত্র টার্গেট রিজিয়নে কয়টা কাট ইন্ট্রোডিউস করবে। সো লাইক যদি কোনো একটা গাইড আরএনএ টার্গেট রিজিয়নের মাঝে 5টা কাট ইন্ট্রোডিউস করে এবং জিনোমে 10টা করে, সো তখন স্কোরটা হবে 10 ডিভাইডেড বাই 5, সো 2, অনেকটা এই ধরনের একটা ব্যাপার। তো খুব স্বাভাবিকভাবেই এই টার্গেটটা যেহেতু জিনোমের মাঝে আছে, এই রেশিওটা 1 এর থেকে বড় হবে, 1 বা 1 থেকে বড় হবে এবং রেঞ্জটা হচ্ছে 1 থেকে ইনফিনিটি। সো এই যে কোয়ান্টিটি গুলো আছে, নাম্বার অফ কাটস ইন জিনোম এন্ড নাম্বার অফ কাটস ইন টার্গেট, এইগুলি হচ্ছে ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য রেফারেন্স জিনোম আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। সো এক্সপেক্টেড নাম্বার অফ কাটস ইন জিনোম এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করি এইরকম করে যে কোনো একটা পার্টিকুলার গাইড আরএনএর জন্য আমরা যত পসিবল টার্গেট সাইট আছে উইদিন এ সার্টেন হ্যামিং ডিস্টেন্স সবকিছুকে আমরা লিস্ট করি এবং লিস্ট করার পর প্রত্যেকটার জন্য কাটিং প্রবাবিলিটি গুলো আমরা ক্যালকুলেট করি। সো দিস ইজ দ্য কাটিং প্রবাবিলিটি এবং প্রত্যেকটা টার্গেট সাইট জিনোমে কয়বার আছে সেইটা ধরা যাক সেই কাউন্ট হচ্ছে এইটা। সো আমরা প্রত্যেকটা সাম প্রোডাক্ট করার পর উই টেক দ্য সাম অফ অল দোজ প্রোডাক্টস। সো দিস ইজ দ্য এক্সপেক্টেড নাম্বার অফ কাটস ইন জিনোম। So the problem is যে the number of copy number of the KMR within the genome. So একটা পার্টিকুলার KMR এই জিনোমে কয়বার আছে এই কাউন্টটা সরাসরি বের করাটা আর কোনো বুদ্ধি আমাদের কাছে আপাতত নাই, যেহেতু আমাদের কাছে পুরো রেফারেন্সটা নাই। সো পুরো রেফারেন্স থাকলে আমাদের কাছে আসলে ব্যাপারটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল। যেহেতু জিনোমটা আমাদের কাছে নেই, কাজেই এইটাকে আমরা এস্টিমেট করার চেষ্টা করি। সো আমরা জাস্ট এটার এক্সপেক্টেড ভ্যালু বের করছি। সো দিস ইজ বেসিক্যালি অ্যান এক্সপেকটেশন ফর্মুলা। সো expectation of this is probability of that multiplied by that. সো এইখানে একটা কন্ডিশনাল ইন্ট্রোডিউস করা হয়েছে কারণ এই জিনিসটা হচ্ছে আমাদের এভিডেন্স, এইখান থেকেই আসলে আমরা বের করতে চাই।
This is like all we have. So this indicates the copy number of the KMR within the sequencing reads. So আমাদের কাছে পুরো জিনোমটা নাই, আমাদের কাছে শুধুমাত্র সিকোয়েন্সিং রিডটা আছে। সো এই সিকোয়েন্সিং রিডের মাঝে কাউন্ট থেকে আমরা জিনোমের কাউন্টটা হচ্ছে এস্টিমেট করার চেষ্টা করি। সো এই কারণে এইখানে এই কন্ডিশনালটা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং বায়াস ফর্মুলা ইউজ করলে ফাইনালি আমরা এই জায়গায় যা দাঁড়াই। সো এইখানে একটা প্রায়র এবং একটা পোস্টেরিয়র আছে এবং একটা কন্ডিশনাল প্রবাবিলিটি আছে। সো প্রত্যেকটা আসলে কিভাবে ক্যালকুলেট করতে হয় এইগুলি আমাদেরকে দেখতে হবে। হীরা, আগের স্লাইডে ফেরত যাও। জি, বটমের এটা পোস্টেরিয়র না, এগুলো হচ্ছে মার্জিনাল প্রবাবিলিটি। ঠিক আছে? আচ্ছা, জি। পোস্টেরিয়র হচ্ছে যেটা তুমি বের করতে চাচ্ছ, এর আগের কন্ডিশনালটা, সেটাকে তুমি বাইস ফর্মুলা দিয়ে এভাবে রিপ্রেজেন্ট করছো। আচ্ছা, জি, ঠিক আছে? থ্যাংক ইউ। ওকে, সো যেই সো এই কন্ডিশনালটা বের করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই সিকোয়েন্সিং রিডগুলাকে আমরা মিক্সচার অফ পয়সন ডিস্ট্রিবিউশন দিয়ে আসলে মডেল করি। তো এই পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করার পেছনের আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাদের কোনো একটা পার্টিকুলার কেমারের কথা যদি আমরা চিন্তা করি, কে যদি লার্জ এনাফ হয় তাহলে কোনো একটা পার্টিকুলার কেমার খুঁজে পাওয়ার প্রবাবিলিটি আসলে খুব কম, কিন্তু পুরো জিনোমের মাঝে আসলে এত বেশি বেস থাকে যে আমরা ওই কেমারটা কিছু সংখ্যকবার আসলে দেখতে পাই। সো এইটা হচ্ছে বাইনোমিয়ালের ট্রায়াল সংখ্যা অনেক বেশি এবং সাকসেস প্রবাবিলিটি ছোট হলে যে পয়সন ডিস্ট্রিবিউশন হয় সেই কেস। সো এই কারণে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করি। যদি যেই সিকোয়েন্সিং টেকনোলজি আমরা ইউজ করছি সেটার কাভারেজ ল্যামডা হয়, তাহলে এটা এক্সপেক্টেড যে কোনো একটা পার্টিকুলার বেস এটা ল্যামডা সংখ্যক রিড দ্বারা কাভার্ড হবে। সো যদি কোনো একটা কেমার জিনোমের মাঝে আর সংখ্যকবার থাকে তাহলে এটা ল্যামডা আর সংখ্যকবার আসলে সিকোয়েন্সিং রিডে থাকা উচিত। তো আমরা যে কন্ডিশনালটা আছে সেই কন্ডিশনালটাকে ল্যামডা টাইমস সিজি কে এই মিন এর একটা পয়সন ডিস্ট্রিবিউশন থেকে এই প্রবাবিলিটিটা আমরা বের করতে পারি। সো এরপর হচ্ছে আমরা এই দুইটা প্রবাবিলিটি এখন আমাদেরকে বের করতে হবে, প্রায়র এবং মার্জিনাল প্রবাবিলিটি, যেটাকে আমি ভুল করে পস্টেরিয়র বলছিলাম। সো এই দুইটা হচ্ছে আমাদেরকে নেক্সট বের করতে হবে। সো আমরা বেসিক্যালি আসলে এখানে মডেলিংটার মাঝে একটা মিক্সচার অফ পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করছি। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আইডিয়াটা হচ্ছে যে একটা জিনোমের মাঝে অনেক রিপিটেটিভ রিজিয়ন থাকে, যেগুলি রিপিটেটিভ না সেগুলিও অনলি একবার আছে এরকম ভাবা যায়। সো পয়সন ল্যামডা হচ্ছে ওই সমস্ত কেমারগুলাকে মডেল করে যেগুলা হচ্ছে এমন রিজিয়ন থেকে আসছে যেটা জিনোমে অনলি একবার আছে। পয়সন উইথ মিন টুয়াইস ল্যামডা এইটা ওই সমস্ত কেমার গুলাকে মডেল করে যেটা এমন রিজিয়ন থেকে আসছে যেটা জিনোমে দুইবার আছে অ্যান্ড সো অন। সো আমরা পুরো জিনোমটাকে এবং পুরো জিনোমের মধ্যে যে সিকোয়েন্সিং রিডস গুলো আছে সেইটার কেমার গুলাকে আমরা হচ্ছে একটা মিক্সচার অফ পয়সন ডিস্ট্রিবিউশন দিয়ে মডেল করি, যেগুলোর মিন হচ্ছে ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা এটসেট্রা। এবং আমাদের যে সিকোয়েন্সিং রিড গুলো আছে সেইগুলোর মাঝে কেমার কাউন্টিং এর পরে যদি আমরা একটা হিস্টোগ্রাম ড্র করি যেটাকে কে স্পেকট্রাম বলা হয়, সো তখন এই হিস্টোগ্রামটাকে আমরা এই মিক্সচার অফ পয়সন ডিস্ট্রিবিউশন দিয়ে মডেল করার চেষ্টা করি। সো আমরা যেটা করি সেটা হচ্ছে যে এই পয়সন ডিস্ট্রিবিউশন গুলার থেকে এইখানকার হিস্টোগ্রামের ডেটা পয়েন্ট গুলার প্রবাবিলিটি গুলা বের করি। তারপরে হচ্ছে এই পয়েন্ট গুলাকে বেসড অন দোজ প্রবাবিলিটিস আমরা এই ডিস্ট্রিবিউশনে অ্যাসাইন করি এবং তারপর আবার এই অ্যাসাইনমেন্টের বেসিসে এই মিন গুলাকে আবার রিক্যালকুলেট করা হয়। সো এই ই আর এম স্টেপ গুলা রিপিটেটিভলি চলতে থাকে আনটিল কনভার্জেন্স, এবং ফাইনালি একসময় এটা যখন কনভার্জ করে তখন
এই যেই ডিস্ট্রিবিউশন গুলো আছে তাদের যে প্রবাবিলিটি গুলা সেগুলি হচ্ছে আমাদের প্রায়র প্রবাবিলিটি হিসেবে আসে। সো আমরা এটার জন্য হচ্ছে ইন ল্যামডার একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হয়। সো ওই ইনিশিয়াল ভ্যালু হিসেবে আমরা হচ্ছে যেই কেস স্পেকট্রাম আছে সেটার ফার্স্ট পিক এর যে ভ্যালুটা সেটা আমরা দেই। যেমন এখানে এটা হয়তো 75 এর মতন অ্যারাউন্ড ভ্যালু। তো প্রথম দিকের একটা পিক থাকে, এটা হচ্ছে সিকোয়েন্সিং টেকনোলজির এররের জন্য আসে। তারপরে যেই পিক এইটা যেখানে এসেছে এটা হচ্ছে তার কেএমআর কভারেজ, যেটা সিকোয়েন্সিং টেকনোলজির ডেপথকে অ্যাপ্রক্সিমেট করে। সো এই যে ডিস্ট্রিবিউশন গুলো আছে সেগুলোর প্রবাবিলিটি গুলাকে আমরা প্রায়র হিসেবে পাই, এবং এট দ্য সেম টাইম প্রত্যেকটা পয়সনের মিন আসলে ক্যালকুলেট হয়, যেখান থেকে আসলে প্রত্যেকটা পয়সন থেকে আমরা একটা ল্যামডার এস্টিমেটও পাই। সো সেইগুলিকে যখন আসলে ওয়েটেড অ্যাভারেজ করা হয় তখন আমরা ল্যামডাটাও আসলে রিক্যালকুলেট করি। সো এভাবে প্রায়র আর ল্যামডাটা হচ্ছে আমরা পাই এখান থেকে। সো এবং নিচের যেই মার্জিনাল প্রবাবিলিটি গুলো ছিল সেইগুলি হচ্ছে আমরা প্রায়র থেকে আসার প্রবাবিলিটি দিয়ে সরাসরি এটা এভাবে বের করতে পারি। সো দিজ আর দ্য মার্জিনাল প্রবাবিলিটিস। সো এইটা কোনো একটা সার্টেন প্রায়র থেকে জেনারেট করার প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই দ্যাট প্রায়র। সো এখান থেকে সাম আপ করে হচ্ছে আমরা এটা মার্জিনাল প্রবাবিলিটি গুলো ক্যালকুলেট করতে পারি। সো সেইগুলি করলে তখন হচ্ছে আমরা এক্সপেক্টেড নাম্বার অফ কাটস ইন জিনোম আসলে পেয়ে যাই। এরপরে বাকি দুইটাকে আসলে চেক করতে হবে। সেকেন্ড যেটা আছে ইন লিস্ট সেটা হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ কাটস ইন টার্গেট। সো এইটা আসলে এত কমপ্লিকেটেড না, তার কারণ টার্গেটটা আসলে আমাদের কাছে রেডি আছে, কাজেই নাম্বার অফ কপি নাম্বার অফ এ কেএমআর ইন দ্য টার্গেট এইটা আমরা সরাসরি স্ট্রিং থেকে কাউন্ট করলেই আসলে পেয়ে যাই। কাজেই এইখানে আসলে এটাকে আর ইলাবোরেট না করেই আমরা কোনো কমপ্লিকেশন ছাড়া এটা ক্যালকুলেট করে ফেলতে পারি। সো দ্যাটস দ্য সেকেন্ড ওয়ান। এবং ফাইনালি কপি নাম্বার অফ দ্য টার্গেট ইন জিনোম, এটা আরেকটা কোয়ান্টিটি আছে। এটা হচ্ছে যে আমরা শুরুর দিকে চিন্তা করেছিলাম যে যে টার্গেট রিজিয়নটা আছে সেটা জিনোমে একাধিকবার থাকতে পারে, লাইক সেগমেন্টাল ডুপ্লিকেশনস রিপিটেশনস। কিন্তু আমরা যেটা দেখেছি যে যেই রেফারেন্স বেসড টুলগুলো আছে তারা এই জিনিসটা আসলে কনসিডার করে না। তারা most of the tools they consider that the target only appears once. So তাদের সঙ্গে মিলিয়ে আমরা এই জিনিসটাকে সরাসরি ওয়ান ধরে নিচ্ছি, বাট at a certain point we used maximum likelihood estimation to estimate this as well, but এখন সবার সঙ্গে মিলিয়ে আমরা এটা সরাসরি ওয়ান ইউজ করছি। সো এই ম্যাথমেটিক্স গুলার আড়ালে আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক্যালি এরকম যে আমরা বাঞ্চ অফ পয়সন ডিস্ট্রিবিউশন দিয়ে আসলে জিনিসটাকে মডেল করেছি, যাদের মিন ধরা যাক সিকোয়েন্সিং টেকনোলজির ডেপথ হচ্ছে 20। সো পয়সন গুলোর মিন হচ্ছে 20, 40, 60, 80, 100 অ্যান্ড সো অন। সো যদি কোনো একটা গাইডারের জন্য এই দুইটা টার্গেট সাইট হয়, যেখানে প্রথম টার্গেট সাইটটা সিকোয়েন্সিং রিডে আমরা 21 টাইমস খুঁজে পাই, তাহলে ইট মোস্ট লাইকলি যে এই 21 নাম্বারটা এই ফার্স্ট পয়সন ডিস্ট্রিবিউশন থেকে জেনারেটেড হয়েছে, ইন কন্ট্রাস্ট টু দি আদার ওয়ান্স। সো তখন আমরা এস্টিমেট করি যে এই যে টার্গেট সাইটটা আছে এইটা জিনোমে মোস্ট লাইকলি একবার আছে এবং সেকেন্ডটা দুইবার আছে অ্যান্ড সো অন। সো দ্যাটস হোয়াট বেসিক্যালি ইজ গোয়িং ওয়ান। সো নেক্সট হচ্ছে আমরা এক্সপেরিমেন্টস এন্ড রেজাল্টস প্রেজেন্ট করছি। প্রথমে আমরা ভেরিফাই করতে চেয়েছিলাম যে আমরা যে স্কোরের ডেফিনিশন দিয়েছি ইন অ্যাবসেন্স অফ এ রেফারেন্স জিনোম, সো ইট ওয়ার্কস ওয়েল উইদাউট রেফারেন্স, আমরা এটা প্রথমে ভেরিফাই করতে চেয়েছিলাম। সো আমরা যেটা করেছি, আমরা কিছু অর্গানিজমের জন্য এবং কিছু র্যান্ডমলি চোজেন টার্গেট সাইটের জন্য আমরা স্কোরটা ক্যালকুলেট করেছি উইথ দ্য রেফারেন্স অ্যান্ড দেন উইদাউট দ্য রেফারেন্স জিনোম ইউজিং দ্য সিকোয়েন্সিং রিডস। সো তখন আমাদের সামনে আসলে আমরা তাদেরকে পাশাপাশি একটা কন্ট্রাস্ট করেছি। সো এটা দেখা যায় যে অ্যারাউন্ড আমরা আমাদের যে স্কোরের ডেফিনিশন আছে সেই স্কোরটা একটু বেশি আসে, বাট উইদিন 20 to 25%
ডেভিয়েশন আমরা মোস্ট অফ দ্য গাইড আরএনএ কে আসলে ধরতে পারি। এবং একটু রিপিট রিচ হোমোসাপিয়েন্স জিনোমের জন্য আসলে দে রিফ্লেক্ট ইচ আদার প্রিটি মাচ ওয়েল। সো এরপরে হচ্ছে আমরা হাই স্পেসিফিসিটি গাইড আরএনএ হিসেবে মার্ক করার জন্য আমরা একটা কাট অফ বের করার ট্রাই করি। সো কোন কত স্কোর হলে তখন আমরা এটাকে হাই স্পেসিফিসিটি বলবো, এটা আমরা এক্সপেরিমেন্টালি বের করার ট্রাই করি। সো এইখানে হচ্ছে কাইন্ড অফ একটা হিস্টোগ্রামের মতন আছে। এক্স অ্যাক্সিসে হচ্ছে স্পেসিফিসিটি, আর ওয়াই অ্যাক্সিসে আছে যে কোনো একটা সার্টেন স্পেসিফিসিটির থেকে বেশি স্পেসিফিসিটি আছে এমন যত গাইড আরএনএ আছে তারা সবাই যত অফ টার্গেট কাট দেয়। সো লাইক বিয়ন্ড 1 উই উইল গেট 0 অফ টার্গেট কাটস। সো 0.8 এর থেকে বেশি স্পেসিফিসিটি আছে এমন গাইড আরএনএ যারা আছে তারা সবাই মিলে টোটাল কয়টা অফ টার্গেট কাট দেয় সেটা অ্যারাউন্ড 0। সো মোটামুটি আসলে 0.6 এর মতন ভ্যালুতে অনেক কম। এটা আরো জুম ইন করে আমাদের দেখতে হবে, বাট মানে কম বেশি কাজ করার জন্য আমরা 0.5 স্পেসিফিসিটি কাট অফ রেখেছি। সো বাট এটা কনফিগারেবল, যে কোনো কিছু দিয়ে আসলে টুলটা রান করা যায়। সো এরপর হচ্ছে আমরা গাইড স্ক্যানের সাথে নিজেদেরকে কম্পেয়ার করি। সো গাইড স্ক্যানকে আমরা রেফারেন্স দিয়ে রান করাই, এবং আমরা রেফারেন্স ছাড়া শুধুমাত্র সিকোয়েন্সিং রিড দিয়ে আমরা রান করি। এবং এইটা হচ্ছে যে কোনো একটা সার্টেন টার্গেটের জন্য গাইড স্ক্যান যেই আউটপুট দেয় এবং আমরা যে আউটপুট দিই সেইগুলার ওভারল্যাপ ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। সো আমরা দেখতে পাই যে মোস্ট অফ দ্য গুড গাইড আরএনএস ওয়ার আইডেন্টিফাইড বাই আস। অ্যান্ড দেন আমরা যেটা করি সেটা হচ্ছে যে এইটা হচ্ছে শুধুমাত্র লিস্ট, দুইটা লিস্টের বা দুইটা সেটের ওভারল্যাপ আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি। বাট আমরা এই লিস্টের মাঝে যে কয়টা গাইড আরএনএ আছে তারা তাদের মাঝে কয়টা আসলে অফ টার্গেট কাট দেয় সেটা আমরা এরপরে বের করি। এবং এখানে দেখা যায় যে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস এর জন্য গাইড আরএনএ 0 সংখ্যক, সরি গাইড স্ক্যান, স্ট্যাফিলোকক্কাস অরিয়াস এর জন্য গাইড স্ক্যান 0 সংখ্যক গাইড আরএনএ আইডেন্টিফাই করে যারা অফ টার্গেট কাট দেয়, এবং আমরা করি একটা। এবং হোমোসাপিয়েন্স এর ক্রোমোজোম 14 এর জন্য আমরা দেখতে পাই যে আমরা একটা মাত্র গাইড আরএনএ আইডেন্টিফাই করেছি যেটা অফ টার্গেট দেয়। বাট গাইড স্ক্যান রেফারেন্স জিনোম ইউজ করেও ওরা 3টা গাইড আরএনএ আইডেন্টিফাই করে যেইগুলা হচ্ছে অফ টার্গেট কাট দেয়। সো এরপরে হচ্ছে আমরা র্যান্ডমলি বিভিন্ন রকম টার্গেট সিকোয়েন্স জিনোম থেকে নিয়ে অনেকগুলো এক্সপেরিমেন্ট করে তারপরে এগ্রিগেটেড কিছু রেজাল্ট দেখাই, যেখানে আমরা গাইড স্ক্যান, ক্রিসপার স্ক্যান এবং ক্রিসপর 3টা টুলের সাথে নিজেদের কম্পেয়ার করি। সো এইখানে হচ্ছে কাউন্টগুলো দেখানো হচ্ছে কোন টুল কয়টা গাইড আরএনএ আইডেন্টিফাই করে। সো এইখানে আমরা দুইটা সেটের অন্য একটা টুল এবং আমাদের টুল তাদের আউটপুটের মাঝে একটা সিমিলারিটি মেজার আমরা দেখাচ্ছি। এটাকে জ্যাকার্ড সিমিলারিটি বলা হয়, নাম্বার অফ ইন্টারসেকশন ডিভাইডেড বাই নাম্বার অফ ইউনিয়ন। সো এইটা দেখায় যে মোর দেন 90% সিমিলারিটি আমাদের আছে ওর দুইটা রেফারেন্স বেস টুলের সাথে। এবং ক্রিসপার স্ক্যানের সাথে ভ্যালুটা একটু কম, তার কারণ ক্রিসপার স্ক্যান যে কয়টা গাইড আরএনএ আইডেন্টিফাই করে সেটা ইটসেলফ ওই গাইড স্ক্যান এবং ক্রিসপার ওদের থেকে আসলে কম। সো আমরা যখন আসলে বের করার ট্রাই করি যে কয়টা হাই স্পেসিফিসিটি গাইড আরএনএ ওই অন্য টুলের হাই স্পেসিফিসিটি গাইড আরএনএর কয়টা আমরা হাই স্পেসিফিসিটি হিসেবে মার্ক করেছি, তখন দেখা যায় যে আমরা আসলে মোস্ট অফ দোজ ওয়ার কভার্ড বাই আস। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ওই কোন একটা পার্টিকুলার টুল যে কয়টা গাইড আরএনএ আইডেন্টিফাই করেছে তার মাঝে কয়টা গাইড আরএনএ অফ টার্গেট কাট প্রডিউস করে। সো এইখানে দেখা যাচ্ছে যে আমাদের টুলটা 12টা গাইড আরএনএ আইডেন্টিফাই করে যেগুলো অফ টার্গেট কাট দেয়। বাট এটা হচ্ছে গাইড আরএনএর সংখ্যা। সো মানে একটা গাইড আরএনএ মাল্টিপল অফ টার্গেট কাট প্রডিউস করতে পারে। সো যখন অ্যাকচুয়াল নাম্বার অফ টার্গেট কাট আমরা দেখাই তখন দেখা যায় যে গাইড স্ক্যান এর 9টা গাইড আরএনএ টোটাল 13টা অফ টার্গেট কাট
দেয় এবং আমাদের 12টা মিলিয়েও 13টা। সো এইখানে দেখা যায় না, যদি আমরা অ্যাকচুয়ালি নাম্বার অফ টার্গেট কাটস কনসিডার করি তখন দুইটা কাউন্ট সমান হয়। সো দ্যাটস বেসিক্যালি ইট। আমরা মোটামুটি এটা দেখিয়েছি যে শুধুমাত্র সিকোয়েন্সিং রিড ইউজ করে আমরা ম্যাক্সিমাম হাই স্পেসিফিসিটি গাইডলাইন এগুলো ধরতে পারি এবং লো স্পেসিফিসিটি গাইডলাইন এগুলোকে আমরা রুল আউট করে দিতে পারি। সো এই টুলটা পাবলিকলি অ্যাভেলেবল আছে। সো যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, প্রশ্ন যাওয়ার আগে সামি ভাই আর কি আমাকে একটু মেসেজ দিচ্ছিল। একটা হলো সামি ভাই, ওই যে যেই পেপারটার কথা বললেন ওইটা হলো হীরা, আমরা দুইটা পেপার দেখছিলাম এরকম যে পার্সোনালাইজ দিয়ে গাইডলাইন ডিজাইনের জন্য দুইটা টুল দেখছিলাম, তার একটার কথা সামি ভাই আর কি বলছিল। তো সামি ভাই ওইগুলার সাথে আমাদেরটার আমার মনে হয় ডিফারেন্স হচ্ছে যে আমরা চেষ্টা করছি আর এক স্টেপ বেশি যাওয়ার। ওইগুলা হলো যে রেফারেন্স জিনোম মোটামুটি একটা আছে, এখন কোন ইন্ডিভিজুয়ালের সাথে রেফারেন্সের কতটা কি পার্থক্য সেইটা হয়তো ওই রেফারেন্সটাতে রিড গুলা ম্যাপ করে ভ্যারিয়েন্ট গুলা বের করে সেইভাবে ডিল করার চেষ্টা করে। কিন্তু যদি রেফারেন্সটা ইনকমপ্লিট হয়, রিজন মিসিং থাকে, মানে অনেক রিজন মিসিং থাকে, বা হয়তো রেফারেন্সের সাথে কপি নাম্বারে বেশ পার্থক্য আছে, এইরকম কেসে আমরা আশা করছি যে আমাদেরটা কাজ করবে কিন্তু ওইটা হয়তো অতটা ভালো কাজ করবে না। এটা হলো আপনার ওই প্রথমটার কথা। আর সেকেন্ড যেটা বললেন ওই যে রিলেটেড স্পিসিসের, এইটা এখন আমরা যে মানে কিভাবে ডেমনস্ট্রেট করা যায় এইটা নিয়ে প্যাচে আছি। আসলে কমপ্লিট রেফারেন্স জিনোমের এত অভাব, তো আপাতত যেভাবে আমরা এক্সপেরিমেন্টটা করছি ওগুলো আসলে এখানে দেখানোর সুযোগ হয় নাই। যে আমরা হিউম্যান রেফারেন্স জিনোম নিলাম, তারপরে আরেকটা ওই সিপিএমটা হীরা কিসের, ওটা ওই ইউরোবা না আফ্রিকান সিএইচএম বলে আর কি, ডিনোভো অ্যাসেম্বলি, অন্য আরেকটা ডিনোভো অ্যাসেম্বলি সিএইচএম1। সিএইচএম ওটা তো মনে হয় ইউরোবা একজন ইন্ডিভিজুয়ালের না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ইউরোবা। তো ওই মানে ওরকম ইউরোবা একজনের বা ইউরোবান পপুলেশনের আরেকটা আবার মানে একটা রেফারেন্স জিনোম কনস্ট্রাক্ট করছে। তো আমরা যেটা করছি যে, এবং তার মধ্যে কিছু এরকম সেগমেন্টাল ডুপ্লিকেশন দেখা যাচ্ছে, এই জাতীয় জিনিসপত্র আছে। তো আমরা দেখানোর মানে আমরা এইভাবে এক্সপেরিমেন্টার করার চেষ্টা করছি যে ওরকম সেগমেন্টাল মানে কপি নাম্বার ভ্যারিয়েশন আছে রেফারেন্সটার সাথে ওই ইউরোবান ওইটার, এরকম কিছু জায়গা নিয়ে সেইখান থেকে সেগুলাকে টার্গেট রিজন হিসেবে করে যদি আমরা হিউম্যান রেফারেন্সটাকে ইউজ করে ওই অন্য টুলগুলা ওই গাইডলাইন ডিজাইন করে, তাইলে কি দাঁড়ায়। আর আমরা যদি সেইটা না করে জাস্ট এইটার থেকে সিকোয়েন্সিং রিড নিয়ে গাইডলাইন ডিজাইন করি, কি দাঁড়ায়, এইটা আমরা কম্পেয়ার করার চেষ্টা করছি। মানে ওই স্পিসিস লেভেলে ঠিক সুইটেবল ডেটা সেট পেলাম না। আপনার কি এরকম কোন ডেটা সেটের কথা জানা আছে কিনা? না, আমি তো আসলে অত ডিপলি চিন্তা না করেই বলতেছিলাম। না এটা মানে আমরা এটা নিয়ে আসলে কি করা যায় ভালোই চিন্তা করছিলাম। একদম আপনি রাইট ট্র্যাকেই আসছেন। এই জিনিসটা ডেমনস্ট্রেট করতে না পারলে আমাদেরটার সুবিধাটা, স্ট্রেংথটা কি ঠিক বোঝা যাবে না। তো আমরা সর্ট অফ যে দুই ভাগে ভাগ করছি আমাদের এক্সপেরিমেন্ট গুলোকে। প্রথমটা হলো যে হ্যাঁ, যেখানে রেফারেন্স অ্যাভেলেবল, আমরা রেফারেন্সটাকে ইউজ না করেই রেফারেন্স বেসড টুলগুলার কাছাকাছি পারফর্ম করতে পারছি, ফার্স্ট পার্ট। দেন সেকেন্ড পার্টে হলো যে যখন ওরকম রেফারেন্সটা অ্যাভেলেবল না, তখন রিলেটেড একটা কিছু দিয়ে যদি রেফারেন্স হিসেবে ইউজ করে টুলগুলা একটা কিছু করে, তার তুলনায় আমরা রিড ইউজ করে বেটার পারফরমেন্স পাবো, এই জিনিসটা ডেমনস্ট্রেট করার চেষ্টা করছি। হ্যাঁ, সেটাই। আমি জানি না, মানে আমরা ধরো রিসেন্টলি তোমার একটা মাউসের একটা স্পিসিস আছে, স্পাইনি মাউস বলে, ওদের আবার রিজেনারেটিভ এবিলিটি খুব ভালো। তো এখন তোমার যে জুনোমিয়া প্রজেক্ট, যেটা ওরা স্পাইনি মাউসের জিনোমও সিকোয়েন্স করছে। কিন্তু এর আগে আসলে আমরা চিন্তা করতেছিলাম যে মাউস জিনোমের জন্য গাইডলাইনে ডিজাইন করে
স্পাইনি মাউসে কিছু জিন এডিট করে আমরা দেখতে পারি নাকি যে আসলে স্পাইনি মাউসের ওই রিজেনারেটিভ এবিলিটিটা কোন জিনগুলোর জন্য বা কোন জিন কম্বিনেশনের জন্য হ্যাঁ, তো ওদের ওই স্পাইনি মাউসের ইয়ে আছে না, সিকোয়েন্সিং গ্রিড আছে না হ্যাঁ আপনার কাছে? এখনো যে তাহলে তো জুনোমিয়ার এই যে আপনারাই হবেন আমাদের টুলের প্রথম ইউজার। না সেটাই যে আমি ওরকম ভাবতেছিলাম যে ধরো মাউস আর স্পাইনি মাউস এরকম দুইটা কাছাকাছি জিনোম ওদেরকে নিয়ে তুমি হ্যাঁ, মানে সেরকম যদি আর কি ভালো ইয়ে পাওয়া যায়, ওই হিউম্যানের ওটা নেওয়ার কারণটা হচ্ছে যে দুইটাই মোটামুটি আহ, আহ, ভরসা করা যাবে এরকম রেফারেন্স। এখন মাউস টাউজের রেফারেন্স জিনোম গুলা আহ, আহ, মানে ওইটাতে ডেফিনেটলি একটা ট্রাই দেওয়া যায়, তবে আহ, মানে মেবি হিউম্যানেরটাতে দেখানোর পরে, কারণ যেহেতু এই দুইটার রেফারেন্স জিনোম, মানে আপনি স্পাইনি মাউসের রেফারেন্স জিনোম নিশ্চয়ই অতটা কমপ্লিট না, তাই না? কাজে ভ্যালিডেট করা মুশকিল সেটা আহ, দিয়ে। তুমি একটু দেখতে পারো আসলে ওই যে হুম জুনোমিয়া প্রজেক্ট যারা ওই যে তোমার হুম 200 ম্যামালিয়ান প্রজেক্ট তুমি মনে হয় দেখছো হুম হুম ওরা এখন ওকে হ্যাঁ এগের আমি আসলে কোয়ালিটি কতটুকু ভালো বা কাভারেজ কতটুকু N50 কত এগুলো আমি এখনো জানি না And আমরা নিজেরাও এটা ইউজ করতে হবে একটা প্রজেক্টের জন্য আমি জাস্ট দেখলাম রিসেন্টলি যে স্পাইনি মাউস তারপরে তোমার আরেকটা বলে না যে নেকেড মোল র্যাট হুম হুম ওইরকম কয়েকটা রিজেনারেটিভ ভার্টিব্রেট স্পিসিস ম্যামালিয়ান ভার্টিব্রেট স্পিসিস ওরা হচ্ছে গিয়ে রিসেন্টলি সিকোয়েন্সিং করছে হুম। তো আমি জানি না এগেইন কতটুকু ভালো কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ, না ডেফিনেটলি থ্যাংক ইউ। মানে এই টাইপের জিনিসপত্রই আমরা আসলে আশা করছিলাম এই ডিসকাশনের থ্রুতে। আমরা আমরা তাহলে দেখবো আর কি, ডেফিনেটলি। এই টাইপের আইডিয়ার জন্য কি অথরশিপ দেওয়া হয় নাকি দেওয়া হয় না এটা এই টাইপের আইডিয়ার জন্য আমরা আপাতত অ্যাকনলেজ করে তারপরে আমরা একসাথে পেপার লিখি, যেটা যেটাতে আমরা নেক্সট এটার অ্যাপ্লাই করে আপনারা বিশাল কিছু করে ফেলবেন, সেইখানে আমাদের অথরশিপ দিয়েন। ঠিক আছে ইনশাআল্লাহ না মানে কাজটা খুব সুন্দর আসলে ভালো কাজ আচ্ছা, খুবই ভালো আইডিয়া। এখানে এখানে কি আরেকটা জিনিস আমি ঠিক শিওর না, হয়তো আতিফ বলছি সেটা, এমন কি করা যায় যে প্রথমে গাইড আয়রনের টার্গেট গুলা চুজ করা হবে সে আফ্রিকান আর ইউরোপিয়ান জিনোম থেকে, কিন্তু অন্য যে টুলগুলা আছে সেগুলা ইউজ করা হবে রেগুলার হিউম্যান জিনোম GRCH38 বা whatever একটা জিনোম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই কি আমরা আর কি করতেছি? হ্যাঁ এটা একটা করছি আর কি, যে দু একটা জিনিস করছি তার মধ্যে এটা একটা। আচ্ছা, এটা একটা খুবই ভালো কথা। আর আরেক একটা জাস্ট কোশ্চেন, সেখানে আমি ঠিক পুরোপুরি জানি না, সে আমরা যখন সিকোয়েন্সিং করি আমাদের কি আমরা কি ফুল জিনোমের কাভার্ড রিপ্রেজেন্টেটিভ সিকোয়েন্স কি আমরা পাই শিওরলি? আমি জাস্ট, নাকি কোনো গ্যাপ থাকতে পারে? এইটা ভালো প্রশ্ন। সেটা থাকতে পারে আসলে, যদি বিশেষ করে খুব হাই কাভারেজ সিকোয়েন্সিং না হয় তাহলে কিছু গ্যাপ থাকতে পারে। হ্যাঁ, এটা ভালো পয়েন্ট, যে যদি লো কাভারেজ সিকোয়েন্সিং হয় তাহলে সেটা অবশ্য অ্যাপ্লিকেবল হবে না অতটা, কারণ তখন হয়তো অনেক রিজন মিসিং থাকবে এরকম আর কি। রাইট। তো সেই ক্ষেত্রে কি এমন কিছু করা যায় যে তোর মানে এইখানে রেফারেন্স ছাড়া আর রেফারেন্স সহ দুইটা কম্বাইন করলে কি বেটার পারফরমেন্স পাওয়ার চান্স আছে কিনা? কারণ রেফারেন্সটা মোস্ট লাইকলি যদি সে কমপ্লিট রেফারেন্স হয়, যে এখন তো কিছু কিছু লাইক টিলোমিয়ার টু টিলোমিয়ার কমপ্লিট রেফারেন্স কিছু আছে কিছু কয়েকটা ক্রোমোজোমের জন্য, স্পেশালি সেগুলোর ক্ষেত্রে ধরা যায় যে অ্যাটলিস্ট তারা মোস্টলি কাভার করবে, যদিও পার্সোনালাইজড হবে না। তো ওরকম কম্বাইন করা যায় কিনা সেটা চিন্তা করে দেখতে পারি। এটা একটা ভালো ডিরেকশন। হ্যাঁ, এটা ভবিষ্যতে ইনকর্পোরেট করার চেষ্টা করো, যেটা একটা ভালো ডিরেকশন। হ্যাঁ, থ্যাংক ইউ। হাসিন আবরার রেজেন করছো ভাইয়া? আচ্ছা, এখানে আর কি আমার একটা কোশ্চেন আছে, বাট এগেইন আমার এই টপিকটা নিয়ে খুবই কম আইডিয়া, সো কোশ্চেনটা খুবই সিরিয়াস চলে গেছে। স্যার আপনি যদি একটু ওই পিছনের দিকে স্লাইডে ল্যামডা নিয়ে যেখানে পরিচয় দিয়েছেন সেই স্লাইডটাতে একটু যেতেন।
আচ্ছা স্যার এটা না আরেকটা তো হচ্ছে রিড গুলো দিয়ে দেখাচ্ছিলেন যে সরি আরেকবার। মানে ল্যামডার পরিচয়ের মধ্যে রিড দিয়ে দেখাচ্ছিলেন যে এখান থেকে ল্যামডাটা আসে যে কেমারটা কয়বার প্রেজেন্ট এমন একটা ইনফরমেশন অনেকগুলো ডিএনএ সিকোয়েন্সের ইমেজ ছিল। শিওর না কোন স্লাইডটা, আই গেস এইটা। আচ্ছা হ্যাঁ এই স্লাইডটা স্যার, আমি একটু কোশ্চেনটা একটু বোঝায় বলি। আচ্ছা এখানে কি মানে আইডিয়াটা এমন ছিল যে কোন একটা কেমার কয়বার প্রেজেন্ট আছে সেটা হচ্ছে আমরা রিড থেকে দেখে বুঝতেছি যে কোন এক এখানে যতগুলো রিড আমাদের কাছে আছে সেখান থেকে আমরা বুঝতেছি যে এই কেমারটা মোস্ট প্রবাবলি আমাদের মানে হোল জিনোম সিকোয়েন্সে এতবার থাকবে এমন কোন একটা ইনফরমেশন। আমি ঠিক মানে প্রশ্নটা খুব ভালো মতন বুঝি নাই, মানে আমার কি সিকোয়েন্সিং রিড থেকে আমি আরেকবার কোশ্চেনটা শুনলে মনে হয় সুবিধা হইতো। আচ্ছা মানে আমি আসলে তাহলে একটু বুঝতে ভুল করছি, মানে আমি চিন্তা করতেছিলাম যে এখানে একটা ইনফরমেশন এমন ছিল যে এক্সপেক্টেড নাম্বার অফ কোন একটা কেমার কয়বার আছে সেটা হচ্ছে আমরা ওই রিড গুলা থেকে বের করে নিয়ে আসি। তো আমি চিন্তা করতেছিলাম যে ওই কেমার কয়টা আছে সেটা যদি আমরা মানে ফুল জিনোম সিকোয়েন্স থেকে না নিয়ে জাস্ট হচ্ছে মানে অ্যাসেম্বল মানে আনঅ্যাসেম্বল রিড থেকে নেই, ইন দ্যাট কেস মানে এখানে কি অনেকটা ইনফরমেশন মিসিং হয়ে যাওয়ার সুযোগ আছে কিনা? মানে আমার কাছে তো আচ্ছা আসলে আচ্ছা রেফারেন্সটা নাই, সো সিকোয়েন্সিং রিডের মধ্যে থেকে কাউন্ট করা ছাড়া তো আসলে রেফারেন্স যদি একদমই অ্যাবসেন্ট থাকে আর আসলে কি করতে পারি। মানে সম্ভবত অন্তু যেটা বলতে চাচ্ছ যে যদি হাই কাভারেজ সিকোয়েন্সিং হয় তখন সব কেমারই রিডের মধ্যে চলে আসে আসলে। তুমি তো বলছো যে রিডের শেষে কিছু মানে কিছু কেমার আসবে না, এই টাইপের কিছু জিনিস চিন্তা করছো নাকি? জি স্যার, আমি আসলে চিন্তা করছিলাম এভাবে, মানে আমার তার একটু সাইডটা দেখতে ভুল হয়েছে। আমি সেইভাবে চিন্তা করতেছিলাম যে ল্যাম্বডাটা যেভাবে ক্যালকুলেট করা হচ্ছে ইন দ্যাট কেস তো আসলে অনেকগুলা কেমার আসলে প্রেজেন্ট হয় যখন আমরা মানে অ্যাসেম্বল করি, তখন হয়তো কিছু কেমার হয়তো এমনিতে আমার রিডের মধ্যে থাকতো না, কিন্তু অ্যাসেম্বল করলে হয়তো আমার ওই কেমার গুলা ফুল জিনোমে চলে আসতো। রাইট রাইট রাইট, কিন্তু এটা ওই যখন হাই কাভারেজ সিকোয়েন্সিং হয় তখন সব কেমারই তখন তো বিভিন্ন জায়গা থেকে রিড শুরু হয়, তাই না? যে পজিশন 1 থেকে রিড স্টার্ট হচ্ছে, পজিশন 2 থেকে রিড স্টার্ট হচ্ছে, 3 থেকে স্টার্ট হচ্ছে, তো এরকম এখানে আবার এরকম ইস্যুকে স্যার কি অ্যারেস্ট করতেছে না যে আমার হাই কাভারেজের মধ্যে একই কেমার অনেকবার কাউন্ট হচ্ছে স্যার, এই কাউন্টটা কি স্যার মানে পরবর্তীতে প্রবাবিলিটি ক্যালকুলেশন ইউজ করা হচ্ছে? রাইট রাইট রাইট, সেইটা ওই যে ইকুয়েশন গুলো যেগুলো দেখালো সেই ওই যে একই কেমার যে বারবার চলে আসছে ওই কতবার আসছে সেইটা থেকে এস্টিমেট করা যে সে আসলে রেফারেন্সে তার এক্সপেক্টেড সংখ্যা কত, এই আর কি। বুঝতে পারছি। ওকে স্যার, আমি আসলে এটা তাহলে একটু ইন্টারপ্রেট করতে ভুল করছি। ওকে।